পুরুষকে পাওয়ার জন্য আপনি কি নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন? সাবধান, এটাই আপনার সম্পর্কের সবচেয়ে বড় ভুল। মনে রাখবেন, যে জিনিস যত সহজে পাওয়া যায়, মানুষ তার মূল্য তত কম দেয়। কিন্তু এমন কি জাদু আছে যার কারণে একজন ক্ষমতাধর পুরুষও একজন সাধারণ মেয়ের জন্য সবকিছু ছাড়তে রাজি হয়ে যায়? উত্তরটা লুকিয়ে আছে মাত্র একটি শব্দে: আত্মসম্মান। চলুন আজ একটা ছোট্ট গল্পের মাধ্যমে সেই জাদুকরী সিক্রেটটা জেনে নেওয়া যাক। শহরের নামকরা আর্কিটেক্ট ফার্ম স্কাইলাইন ক্রিয়েশনসের বিশাল কনফারেন্স রুম। কাচের দেওয়াল ভেদ করে বিকেলের কমলা রোদ এসে পড়েছে মেহগনি কাঠের টেবিলে। রুমের আবহাওয়ায় একটা চাপা উত্তেজনা। প্রজেক্ট গ্রিন হেভেনের ফাইনাল প্রেজেন্টেশন আজ। উল্টো দিকে বসে আছেন শহরের অন্যতম ধনী রিয়েল এস্টেট ডেভেলপার আরমান চৌধুরী। বয়স ৩৫-এর কোঠায়, চোখে মুখে সাফল্যের ঔদ্ধত্য আর আভিজাত্যের ছাপ স্পষ্ট। তার সামনে বসে আছে অবন্তিকা। অবন্তিকা রায় সাধারণ একটা মেয়ে, অন্তত প্রথম দেখায় তাই মনে হয়। চোখে কালো ফ্রেমের চশমা, পরনে হালকা রঙের সুতির কুর্তি, চুলগুলো আলগা করে বাঁধা। কিন্তু তার চোখ দুটোতে এমন কিছু একটা আছে যা সাধারণের সংজ্ঞায় ফেলা কঠিন। সেখানে চঞ্চলতা নেই, আছে গভীর এক স্থিরতা, যেন ঝড়ের আগের শান্ত সমুদ্র। আরমান চৌধুরী ফাইলটা অবন্তিতার দিকে ঠেলে দিয়ে বললেন, মিস রায়, আপনার ডিজাইন কনসেপ্ট আমার পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা হলো আমার ক্লায়েন্টরা চায় গ্ল্যামার। আপনি এখানে খোলামেলা জায়গা আর প্রকৃতির উপর বেশি জোর দিয়েছেন। আমি চাই আপনি মেন লবিতে একটা বিশাল ইটালিয়ান ঝাড়বাতি আর গোল্ড প্লেটেড ডেকোরেশন যোগ করুন, আর ছাদের বাগানটা বাদ দিয়ে সেখানে একটা ওপেন বার করুন। কনফারেন্স রুমের সবাই চুপ। আরমান চৌধুরীর কথার ওপর কথা বলার সাহস এই ফর্মে কারো নেই। প্রজেক্টটা অনেক বড়। আরমান সাইন করলেই কোম্পানির কয়েক কোটি টাকার লাভ। অবন্তিকার বস মিস্টার রহমান ভয়ে ভয়ে অবন্তিকার দিকে তাকালেন। তিনি জানেন অবন্তিকা জেদি। অবন্তিকা ফাইলটা হাতে নিল না। সে শান্ত চোখে আরমানের দিকে তাকাল। তার কণ্ঠে কোনো কম্পন নেই, নেই কোনো তোষামোদ। সে ধীর স্বরে বলল, মিস্টার চৌধুরী, গ্রিন হেভেন নামটা দেওয়ার কারণ ছিল এই প্রজেক্টের মূল দর্শন, শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি। আপনি যা চাইছেন তা গ্ল্যামার হতে পারে, কিন্তু তা শান্তি নয়। আমার ডিজাইনের প্রতিটি কোণ এমনভাবে তৈরি যাতে মানুষ নিঃশ্বাস নিতে পারে। আমি দুঃখিত, কিন্তু আমি আমার ডিজাইনের মূল দর্শন বিসর্জন দিয়ে কোনো পরিবর্তন করতে পারব না। এতে যদি প্রজেক্টটা আমার হাতছাড়া হয় তবে তাই হোক। রুমের পিনপতন নীরবতা যেন আরও গাঢ় হল। মিস্টার রহমান কপালে হাত দিলেন। আরমান চৌধুরী অবাক হলেন। আজ পর্যন্ত কেউ তার মুখে ওপর এভাবে না বলেনি, বিশেষ করে কোনো আর্কিটেক্ট যারা তার একটা প্রজেক্ট পাওয়ার জন্য দিনের পর দিন লবিতে অপেক্ষা করে। তিনি মেয়েটির দিকে নতুন করে তাকালেন। মেয়েটি কি বোকা নাকি অতিরিক্ত সাহসী? আরমান বাঁকা হেসে বললেন, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? এই প্রজেক্টটা না পেলে আপনার কেরিয়ারের কি হতে পারে? অবন্তিকা হাসল। সেই হাসি তাচ্ছিল্যের নয়, আত্মবিশ্বাসের। আমি জানি আপনি কে, কিন্তু আমি এও জানি আমি কে। আমি একজন আর্কিটেক্ট, ডেকোরেটর নয়। আমি আমার কাজের সাথে নিজের বিবেকের সাথে আপোষ করি না। আমার কেরিয়ার আমার কাজের মানের ওপর দাঁড়িয়ে আছে, কারো দয়ার ওপর নয়। ধন্যবাদ মিস্টার চৌধুরী। অবন্তিকা উঠে দাঁড়াল। ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আরমান চৌধুরী তাকিয়ে রইলেন তার যাওয়ার পথের দিকে। তার এতদিনের চেনা সমীকরণে কোথায় যেন একটা বড় ভুল হয়ে গেল। যে মেয়েটি এখনই চাকরি হারানোর ভয়ে কাঁদো কাঁদো হওয়ার কথা ছিল, সে কিনা তাকেই প্রত্যাখ্যান করে গেল। অদ্ভুত। পরের কয়েক সপ্তাহ আরমান চৌধুরীর জন্য ছিল অস্বস্তিকর। তিনি অন্য অনেক আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করালেন, কিন্তু কোনোটাই মনে ধরল না। অবন্তিকার সেই খোলামেলা বারান্দা, আলো বাতাসের খেলা আর প্রকৃতির ছোঁয়া সবকিছু যেন তার মাথায় গেঁথে গেছে। কিন্তু তার চেয়েও বেশি গেঁথে গেছে অবন্তিকার সেই শান্ত দৃঢ় কণ্ঠস্বর। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত চুম্বকীয় শক্তি আছে। সে নিজেকে পণ্য মনে করে না, সে নিজেকে বিক্রি করতে আসেনি। আরমান খোঁজ নিলেন অবন্তিকার। জানলেন সে চাকরিটা ছেড়ে দিয়েছে সেদিনই। বস তাকে অপমান করতে চেয়েছিল, সে শোনেনি, রিজাইন লেটার দিয়ে চলে এসেছে। এখন সে নিজেই ছোটখাটো প্রজেক্ট করছে, ফ্রিল্যান্স। এক বর্ষণমুখর সন্ধ্যায় আরমান নিজেই গেলেন অবন্তিকার ছোট অফিসে। অফিসটা খুব সাজানো গোছানো, প্রচুর ইনডোর প্ল্যান্টস মাটির পটে রাখা।
অবন্তিকা ড্রাফটিং টেবিলে ঝুঁকে কাজ করছিল। আরমানকে দেখে সে অবাক হল না বা খুব উচ্ছ্বসিতও হল না, শুধু বলল, আসুন বসুন। আরমান বললেন, আমি এসেছি ক্ষমা চাইতে আর গ্রিন হেভেন প্রজেক্টটা আপনাকে ফিরিয়ে দিতে। আপনার শর্তেই কাজ হবে। অবন্তিকা কফি মগটা এগিয়ে দিয়ে বলল, শর্ত আমার ছিল না মিস্টার চৌধুরী, শর্ত ছিল প্রকৃতির। আমি শুধু সেটাকে রূপ দিয়েছিলাম। আপনি রাজি থাকলে আমি কাজটা করতে পারি। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর অবন্তিকা বলল, আমি পেমেন্ট নিয়ে ভাবছি না। আমি জানি ওটা সত্যি নয়। আপনার প্রজেক্টের প্রতি যে প্যাশন আমি দেখেছি, কোনো অসৎ মানুষের মধ্যে তা থাকে না। আপনি যদি চান আমি আসব, কথা বলার জন্য কাউকে দরকার হলে আমি আছি। আরমান সেদিন কেঁদে ফেলেছিলেন। যে মেয়েটিকে তিনি কখনো দামি উপহার দেননি, যাকে কখনো বিশেষ সুবিধে দেননি, সেই মেয়েটিই আজ তার পাশে দাঁড়িয়েছে। কেন? কারণ মেয়েটির বিচার বুদ্ধি নিজস্ব। সে অন্যের কথায় চলে না, সে তার নিজের মূল্যবোধ দিয়ে মানুষকে বিচার করে। মামলাটা মিথ্যে প্রমাণিত হতে মাস 3 লাগল। এই 3 মাসে আরমান এক নতুন মানুষকে আবিষ্কার করলেন। অবন্তিকা তাকে সাহস দিয়েছে, কিন্তু কখনো করুণা করেনি। সে নিজের কাজ চালিয়ে গেছে, নিজের শখ, নিজের জীবন ঠিক রেখেও আরমানের পাশে ছিল। সে নিজেকে আরমানের সমস্যার মধ্যে হারিয়ে ফেলেনি, বরং একটি শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়েছিল। সব ঝামেলা মিটে যাওয়ার পর আরমান একদিন অবন্তিকাকে নিয়ে গেলেন সেই গ্রিন হেভেনের ছাদ বাগানে। গোধূলির আলোয় বাগানটা স্বর্গের মতো লাগছিল। আরমান বললেন, অবন্তিকা, গত কয়েক মাসে আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু একটা জিনিস পেয়েছি যা আমার সারা জীবনের অর্জন, সেটা তুমি। আমি দেখেছি তুমি আমার টাকার জন্য আসনি, আমার সুসময়েও তোষামত করনি। তুমি ছিলে কারণ তুমি নিজের সিদ্ধান্তে অটল ছিলে। আমি তোমাকে আমার জীবনে চাই, কোনো শর্ত ছাড়া। অবন্তিকা হাসল, সেই স্নিগ্ধ হাসি। আরমান, আমি জানি আপনি আমাকে কেন পছন্দ করেন, কারণ আমি আপনাকে আরমান চৌধুরী হিসেবে দেখিনি, দেখেছি একজন মানুষ হিসেবে। আর আমি নিজেও কারো মিসেস হয়ে নিজের পরিচয় হারাতে চাই না। আমি অবন্তিকা, এবং আমি অবন্তিকা হয়েই আপনার পাশে থাকতে চাই। আপনি কি সেটা পারবেন? আমার স্বাধীনতা, আমার কাজ, আমার আত্মসম্মানকে সম্মান করতে পারবেন? আরমান অবন্তিকার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। আমি সেটাই তো চাই অবন্তিকা। আমি কোনো পুতুল চাই না। আমি চাই একজন সঙ্গিনী, যে আমার পাশে হাঁটবে, আমার ছায়ায় নয়। এই গল্পে অবন্তিকা চরিত্রটি ভিডিওর প্রথম কি পয়েন্ট, আত্মসম্মান ও নিজস্ব স্বতন্ত্রতার মূর্ত প্রতীক। 1. আত্মসম্মান, সেলফ রেসপেক্ট। গল্পের শুরুতে অবন্তিকা যখন আরমানের মতো প্রভাবশালী ব্যক্তির মুখের ওপর তার ডিজাইনের দর্শন পরিবর্তন করতে অস্বীকার করে, তখন তার আত্মসম্মান বোধ প্রকাশ পায়। সে টাকার লোভে বা বসের ভয়ে নিজের নীতি বিসর্জন দেয়নি। সে জানত সে যা বিশ্বাস করে তা সঠিক। এই দৃঢ়তাই আরমানকে প্রথম ধাক্কা দেয় এবং তার প্রতি শ্রদ্ধাবোধ জাগায়। ভিডিওতে যেমন বলা হয়েছে, আত্মসম্মান থাকা নারীকেই কাউকে আটকে রাখতে হয় না, সে কাউকে পিছু পায় না, তবুও মানুষ থামে। 2. নিজস্ব জগৎ ও স্বাধীনতা, ইন্ডিভিজুয়ালিটি। অবন্তিকা আরমানের ডিনারের অফার ফিরিয়ে দেয় কারণ তার পেইন্টিং ক্লাস ছিল। এটি প্রমাণ করে যে তার জীবনে একজন পুরুষের চেয়ে নিজের শখ ও সময়ে কম গুরুত্বপূর্ণ নয়। সে আরমানের আগমনে নিজের রুটিন বা ভালো লাগাকে বিসর্জন দেয়নি। তার এই নিজের জন্য বাঁচার ভঙ্গিটাই আরমানকে আরও বেশি আকৃষ্ট করেছিল, কারণ আরমান বুঝতে পেরেছিল এই মেয়েটি সহজলভ্য নয় এবং সে কারোর ওপর নির্ভরশীল নয়। 3. মানসিক শক্তি ও স্বতন্ত্র বিচারবোধ। আরমানের দুঃসময়ে যখন সবাই তাকে ছেড়ে গেল, অবন্তিকা তখন তার পাশে ছিল। এটি তার করুণা ছিল না, বরং তার নিজস্ব বিচারবোধ। সে সমাজের কথায় বা পরিস্থিতির চাপে সিদ্ধান্ত নেয় না, সে নিজের মূল্যবোধ দিয়ে মানুষকে চেনে। এই গুণটি তাকে অন্যান্যদের চেয়ে আলাদা করে তোলে। 4. প্রেম নয়, সমকক্ষতা। শেষে অবন্তিকা যখন বলে সে কারো মিসেস হয়ে পরিচয় হারাতে চায় না, তখন সে সম্পর্কের মধ্যে সমতা দাবি করে। সে স্পষ্ট করে দেয় যে সে আরমানের জীবনে যোগ দিতে পারে, কিন্তু তাতে মিশে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবে না। আরমান চৌধুরী, যিনি আজীবন তোষামোদ আর সহজলভ্য সম্পর্কের মধ্যে অভ্যস্ত ছিলেন, তিনি অবন্তিকার এই ব্যক্তিত্বের কাছেই হার মেনেছেন। কারণ পুরুষরা শেষ পর্যন্ত তাকেই জীবনসঙ্গী হিসেবে চায় যার নিজস্ব একটা মেরুদণ্ড আছে, যে তার নিজের পায়ে দাঁড়িয়ে সম্মান আদায় করে নিতে জানে। অবন্তিকা আরমানকে তাড়া করেনি, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেনি। সে শুধু নিজের মতো ছিল,
আর এটাই ছিল তার সবচেয়ে বড় আকর্ষণ। মৃন্ময়ী শান্ত পায়ে রান্নাঘরে গেল, এক গ্লাস জল আর তোয়ালে এনে ঈশানের সামনে রাখল। তারপর খুব ধীর স্বরে বলল, ঈশান, তুমি আজ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি জানি। তোমার চোখ বলছে তুমি ভালো নেই। জন্মদিন প্রতি বছর আসে, কিন্তু তুমি আজ যে মানসিক অবস্থায় আছো সেখানে আমার কেক কাটার চেয়ে তোমার বিশ্রাম বেশি প্রয়োজন। চিৎকার করে কি তোমার অফিসের সমস্যা মিটবে, নাকি আমাদের সম্পর্ক ভালো হবে? ঈশান থমকে গেল। সে প্রস্তুত ছিল যুদ্ধের জন্য, কিন্তু মৃন্ময়ী তাকে শান্তি দিল। যে মানুষটা নিজের জন্মদিনের অপমানের চেয়ে ঈশানের মানসিক অবস্থাকে বেশি গুরুত্ব দিচ্ছে, তার সামনে ঈশানের সমস্ত রাগ জল হয়ে গেল। সে সোফায় বসে দুহাতে মুখ ঢাকল। মৃন্ময়ী পাশে বসল, গায়ে হাত রাখল না, শুধু পাশে বসে রইল। এই যে একটা মানুষ পাশে আছে, যে কোনো কৈফিয়ত চাইছে না, কোনো বিচার করছে না, এই অনুভূতিটা ঈশানের কাছে সম্পূর্ণ নতুন। সে মৃন্ময়ের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। ঈশানের মতো উদ্ধত মানুষ, যে কখনো কারো সামনে মাথা নত করে না, সে আজ শিশুর মতো কাঁদল। মৃন্ময়ী তাকে থামাল না, সে শুধু শুনল। ঈশান তার অফিসের পলিটিক্স, তার ভুলের কথা, তার ভয়ের কথা সব উগরে দিল। মৃন্ময়ী কোনো সস্তা সান্ত্বনা দিল না। সে বলল না সব ঠিক হয়ে যাবে। সে শুধু বলল, তুমি দক্ষ ঈশান, তুমি এর আগেও শূন্য থেকে শুরু করেছ। ভুল হয়েছে, সেটা শুধরানোর পথও তুমিই বের করবে। এখন মাথা ঠান্ডা করো, আমি আছি। সেই রাতে ঈশান প্রথমবারের মতো অনুভব করল একজন নারীর আসল শক্তি তার গলার স্বরে নয়, তার নীরবতায়। মৃন্ময়ীর এই মানসিক স্থিরতা, ইমোশনাল স্টেবিলিটি ঈশানের অস্থির জীবনে এক অমোঘ ঔষধের মতো কাজ করল। পরের দিন সকালে ঈশান যখন ঘুম থেকে উঠল, দেখল মৃন্ময়ী বারান্দায় কফি খাচ্ছে। ঈশান তার পাশে গিয়ে দাঁড়াল। সে বলল, আমি কাল খুব খারাপ ব্যবহার করেছি, সরি। মৃন্ময়ী কফির মগে চুমুক দিয়ে বলল, ঈশান, আমি ড্রামা পছন্দ করি না। আমি চাই না আমার সম্পর্কের মধ্যে রোজ রোজ মান অভিমানের খেলা চলুক। কালকের দিনটা কঠিন ছিল, তাই আমি কিছু বলিনি, কিন্তু আমি আশা করি তুমি বুঝবে যে আমার সময়েরও মূল্য আছে। আমি তোমাকে স্পেস দিতে পারি, কিন্তু আমি অসম্মান নেব না। তুমি সমস্যা হ্যান্ডেল করতে পারো সেটা আমি জানি, তাই নিজের ওপর বিশ্বাস রাখো আর আমার ওপর ভরসা রাখতে পারো। আমাকে তোমার পাঞ্চিং ব্যাগ বানিও না, তোমার পার্টনার বানাও। কথাগুলো সে এত শান্তভাবে বলল যেন আবহাওয়া সংবাদ পড়ছে, কিন্তু এর ওজন ছিল পাহাড় সম। ঈশান বুঝল এই মেয়েটি দুর্বল নয়। সে চুপ ছিল কারণ সে পরিস্থিতি বুঝতে পেরেছিল, কিন্তু তার মানে এই নয় যে সে নিজের সীমানা চেনে না। ঈশান অফিসে ফিরে গেল নতুন উদ্যমে। সমস্যা মিটতে সময় লাগল, কিন্তু সে আর ভেঙে পড়ল না, কারণ সে জানত দিন শেষে এমন একজন মানুষ তার জন্য অপেক্ষা করছে, যার কাছে ফিরলে কোনো কৈফিয়ত দিতে হয় না, শুধু শান্তি পাওয়া যায়। মাস 6 পর ঈশান আর মৃন্ময়ী এক রেস্তোরাঁয় বসে আছে। ঈশানের এক পুরনো বন্ধু রিয়েল তাদের সাথে জয়েন করল। রিয়েল তার প্রেমিকার সাথে ফোনে ঝগড়া করছিল। ফোন রেখে সে ঈশানকে বলল, ভাই, তোর কপাল ভালো, তোর গার্লফ্রেন্ড তো দেখি মাটির মানুষ, আমারটা তো সারাদিন প্যারা দেয়। তা মৃন্ময়ী ভাবি, আপনি কি কখনো রাগেন না? মৃন্ময়ী মৃদু হাসল, রাগী, তবে আমি রাগের চেয়ে সমাধান পছন্দ করি বেশি। রিয়েল চলে যাওয়ার পর ঈশান মৃন্ময়ীর হাত ধরল। সে বলল, জানো মৃন্ময়ী, আগে আমি ভাবতাম মেয়েরা যত বেশি জেলাস হয়, যত বেশি অধিকার দেখায়, সেটাই বোধহয় ভালোবাসা। কিন্তু তোমাকে দেখে বুঝেছি ভালোবাসা মানে শেকল পরানো নয়। ভালোবাসা হলো ঝড়ের রাতে বাতিঘরের মতো স্থির থাকা। তুমি আমাকে সেই স্থিরতা দিয়েছ। আমি তোমাকে ছাড়া আমার জীবনটা আর ভাবতে পারি না। মৃন্ময়ী ঈশানের চোখে তাকাল। সেই চোখে এখন আর অস্থিরতা নেই, আছে কৃতজ্ঞতা আর নির্ভরতা।